নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটি দ্বিতীয় পর্বের ৩৮তম অংশ। পৌঁছবার কথা ছিল তানজোর দেখে। পরের দিনই দেখলাম যারা আসলে সংসারী নয় তাদের বাড়ির অসুবিধাগুলো ঢিলে ঢালা মতো। ভোরে ওঠা দিলীপের অভ্যাস, ছাদে গিয়ে গলা সারতেন। সাধুই হন, ভক্তই হন, কণ্ঠশিল্পীর নিয়মনিষ্ঠা থেকে এতটুকু ভ্রষ্ট হতেন না। মোটা মানুষ, আমাদের সাড়া পেয়ে থপথপ করে দৌড়ে নেমে এসে বুকে জড়িয়ে ধরলেন দুজনকে একসঙ্গে। বক্ষটিও তেমনি উদার ছিল। সে সহাস্য অভ্যর্থনা এই জন্মে ভুলবার নয়। দোরগোড়া থেকে আদর করে আমাদের জন্য গুছিয়ে রাখা ছোট শোবার ঘরটিতে নিয়ে গেলেন। স্নানের ঘর আলাদা। পুরনো ফরাসি প্যাটার্নের বাড়ি, পাঁচিল দিয়ে ঘেরা। সদর দরজাটি বিশাল এবং অতি সুন্দর দেখতে। 1 ফুট লম্বা পেতলের চাবি দিয়ে খুলতে হয়। ভেতরে ফুল গাছ, ফুলে ভরা লতা, টবে ফার্ন গাছ, পাতাবাহার তকতক ঝকঝক করছে। 33 বছর পরে খুব খুঁটিয়ে বর্ণনা দিতে পারবো না, তবে একটা খোলামেলা ঝরঝরে ভাব সর্বত্র। যা আসবাব ও সাজসজ্জা ছিল সব সুন্দর কিন্তু অনাড়ম্বর। আইবুড়োর বাড়িঘর কী করে এত পরিচ্ছন্ন, ঘরকন্নাই বা এত গোছালো কী করে হতে পারে, প্রথমটা ভেবে পাচ্ছিলাম না। পরে আমাদের কুটুম্বিনী রানীদিকে দক্ষ হাতে উৎকৃষ্ট সুজির মোহনভোগ করতে দেখলাম। শুনলাম দিলীপের ঘরকন্নার দেখাশোনা করবার ভার শ্রীমা ওকে দিয়েছিলেন। ঘড়ি ধরে ডিউটি করতেন। ভোরে এসে জলখাবারের ব্যবস্থা। দুপুরে আশ্রমের রান্নাঘর থেকে ওখানকার যেমন নিয়ম 1 তরকারি ভাত, দই আর কলা আসতো। রানীদি হয়তো একটু আলুর দম করে দিলেন। এবারে খাওয়া দাওয়া চুকলে নিজের বাসায় গিয়ে স্নানাহার সেরে আবার হয়তো 3টের দিকে রাতের খাওয়া দাওয়া অবধি দেখলেন। নিজের ব্যবস্থা অন্যত্র। এর আগে সুগায়িকা সাহানাদির ওপরে ভার ছিল। ওই সময় তার শরীর খারাপ হয়েছিল। 7 দিন ছিলাম ওখানে। অন্যরকম এক জীবনযাত্রার আস্বাদ পেলাম। একে একে সব চেনা জানা বাড়ি গেলাম। মনে হলো শ্রী অরবিন্দের চেয়েও ওদের ওপর শ্রীমায়ের ওপর প্রভাব বেশি। তাই হওয়াই স্বাভাবিক। শ্রী অরবিন্দ মৌনী এবং অদর্শন, সাধারণের ধরাছোঁয়ার বাইরে। শুধু যারা তার সাধনার মর্ম হৃদয়ঙ্গম করতে পারতেন তাদের সঙ্গে তার মানুষে মানুষে সম্বন্ধ থাকত। তাও যা কিছু জিজ্ঞাস্য সংক্ষেপে তার লিখে পাঠাতে হতো। তিনি আরও সংক্ষেপে উত্তর লিখে দিতেন। নিত্য কথা বলতেন নাকি শুধু তার ডাক্তারের সঙ্গে, মাদারের সঙ্গে আর বিশেষ প্রয়োজনে 2-1 জনের সঙ্গে। কিন্তু মাদারের প্রভাব দেখে আশ্চর্য না হয়ে পারলাম না। যে কাজে মা এতটুকু অসন্তুষ্ট হবেন সে কাজ মরে গেলেও আশ্রমবাসীরা করবে না। যাকে যে কাজ দিয়েছেন প্রাণপাত করে তা পালন করবে। মুগ্ধ হয়ে গেলাম। কোনো কাজে এতটুকু অযত্ন বা গাফিলতি নেই। 2 জন সাধক রোজ আশ্রমের বাড়িগুলির ঝুল কালি ঝেড়ে মুছে মাটি থেকে কুটোটুকু তুলে নিয়ে যেত। 2 জন বাগান ঝাড় দিয়ে শুকনো পাতা উড়িয়ে ঝোপঝাড়ের ঝুলো পাতা তুলে তার নিচে ঝাড় দিয়ে সব একেবারে তকতকে করে রাখত। দুপুরের খাওয়ার পর বৈশাখ মাসের ওই চড়চড়ে রোদে খানিকটা দূরস্থিত ছাপাখানায় যাদের ডিউটি তারা কাজ করতে যেত। তাদের মধ্যে আমার একটি শান্তিনিকেতনের আয়েশি ছাত্রও ছিল। তাকে জিজ্ঞাসা করাতে সে বলল, বাহ, মন দিয়ে কাজ করব না, না করলে মাঝে অসন্তুষ্ট হবেন। সে অবাক হয়ে গেল। সাজাও দেবেন না, ভালো করে করলে পুরস্কারও দেবেন না, তাতে কি? ভাবলাম আমাদের দেশে এরকম 2-4 জন গুরু থাকলে ভবিষ্যতের জন্য ভাবনা থাকতে হতো না। কাজের মতো সাধনা আছে এখানে। কাজের উঁচু নিচু নেই, সব কাজের সমান মর্যাদা। যতদূর সম্ভব সাদাসিধা নিরামিষ খাওয়া। একদিনের দুপুরের কথা বলি। উচ্ছে আর টমেটো দিয়ে কাঁচা কলাইয়ের ডাল, ভাত, দই, কলা। আর চোখে ছেলের দিকে চাইলাম। আরেকটু হলে পড়েই যেতাম। সোনা হেন মুখ করে পুত্র ওইগুলো খাচ্ছেন, এমনই স্থান মাহাত্ম্য। বাড়িতে হলে থাকবে। বেকারিতে গিয়ে দেখলাম 2 জন পণ্ডিত লোক পাউরুটি তৈরি করছেন। একজন ঠাসা ময়দাকে 1-1 কোপে 1-1 পাউন্ড মাপে কাটছেন। আরেকজন সেটি ওজন করে দেখছেন, প্রায় প্রত্যেকবার মাপ নির্ভুল। আরও একজন টিনে করে ওগুলোকে বেক করতে নিয়ে যাচ্ছেন।
কি যে খুশি সবাই। বাইরে এক চিলতে জমি, তার মধ্যেখানে মখমলের গালচের মতো খুদে ঘাস জমি। ঘাস জমির চারদিকে ফুলের বাহার। মানুষগুলি যারা কাজ করছেন তারা সকলে পরম বিদ্বান। অনেকে একসময় বড় বড় পদ অলংকৃত করেছেন। খালি মনে হতো আমাদের দুনিয়া দেখার ভঙ্গিতে গলদ আছে, মূল্যবোধ ঠিক নয়। সন্ধেবেলায় দিলীপের বাড়িতে জ্ঞানীগুণী আর সাধারণ লোকরা আসতেন। আলোচনা হতো, গান হতো, কত গভীর কথা হতো। সবসময় মতে মিলত না, কিন্তু ফেলে দেবার মতো কোনো কথা নয়। সংসার ত্যাগী আর সংসারীরা কি একরকম চোখ হতে পারে কখনো? ওইখানে মনোট বলে এক আধবয়সী ফরাসির সঙ্গে আলাপ হলো। ফরাসি দূতাবাসে কোনো কাজ করতেন, শ্রী অরবিন্দের ভক্ত, দিলীপের বন্ধু। আমার সঙ্গেও বন্ধুত্ব হয়ে গেল। পরে দেশে ফিরেও চিঠিপত্র লিখতেন, কলকাতায় এসে দেখা করতেন। বেশ কিছু বছরের উত্তর পাই না। ভাবি তার সময় হয়েছিল, চলে গেছেন।